আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পটল দিয়ে তৈরি ভীষণ মজার এবং একেবারেই ভিন্ন রকম একটা রেসিপি, যেটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। পটল দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করে খেয়ে থাকি, তবে এই যে একটা রেসিপি, এটা যদি একবার বানিয়ে আপনি কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। এটা এতটাই টেস্টি হয়, আর এটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ। তো চলুন আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি কয়েকটি পটল, আমি 6টি পটল নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হবে। আর পটলগুলো সাইজে একটু বড় নিয়েছে, এই রেসিপিটার জন্য একটু বড় পটল নিলেই ভালো। তো এগুলোকে আগে থেকে যেহেতু ধুয়ে নিয়েছি, পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই, আগে থেকেই ধোয়া আছে। তো উপর থেকে চেঁচে আমি এই যে খোসাটা এটা ফেলে দিচ্ছি। আর খোসাটা কিন্তু এই রেসিপিটার জন্য একদম ডাবিয়ে ফেলা যাবে না, যেমন করে সবসময় আমরা খোসা ছাড়াই বা পিল করি সেভাবে কিন্তু করা যাবে না। এভাবে করে চেঁচে তারপর আমি ফেলে দিচ্ছি, এতে করে শক্ত আবরণটা থাকবে। কারণ পটলটাকে কিন্তু পরে আবার ভেজে নিতে হবে, তো সেক্ষেত্রে ভালো হবে, একটু মুচমুচে থাকবে। তো আমি এভাবে করে চেঁচে ফেলে দিয়ে এবার পটলের দুই মাথাটা এভাবে করে কেটে একটু ফেলে দিচ্ছি। এবার পটলটাকে দুই ভাগে ভাগ করে নেব মাঝখান থেকে। আসলে কিভাবে কাটবো এই রেসিপিটার জন্য সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দুই ভাগ করার পরে যে ভেতরের অংশটা আছে, বীজের বা দানার যে অংশগুলো আছে, সেগুলোকে একটা চামচের পেছনের যে দিকটা বা ডাঁটিটা সেটা দিয়ে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি বা একটু এভাবে করে খুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই রেসিপিটার জন্য কিন্তু এগুলো আমার প্রয়োজন হবে একটু পরে। তো এভাবে করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটু অংশ যেন ভেতরে না থাকে সেভাবে করে এরকম ক্লিন করে নিচ্ছি একদম। তো এই কাজটা কিন্তু এমন একটা ছোট চামচের ডাঁটিটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো এটা দিয়ে খুব সহজে কিন্তু করে নেওয়া যায়। তবে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি বীজের যে অংশগুলো সেটা। আর যারা পটলের ভেতরের বীজটা খেতে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এই যে এগুলোর মাঝখান থেকে বীজগুলো একটু বেছে ফেলে দিতে পারেন। তো আমার কাছে ভালোই লাগে, আমি রেখে দিয়েছি। তো দেখুন, সবগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি আর এটাও ছাড়িয়ে নিয়েছি। তো এবার যেটা করব, যে এই যে অংশগুলো এগুলো একটু আস্তে আস্তে আছে, তো ভেতরে যেহেতু আমি এটাকে পুর হিসাবে ব্যবহার করব, তাই সাইজে একটু ছোট হওয়া দরকার। তো একটা ছুরি দিয়ে এভাবে করে একটু ছোট করে কেটে নিচ্ছি এগুলোকে। দেখুন, একদম ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। এবার এটাকে ফিলিং হিসাবে ভেতরে দিতে কিন্তু কোনো সমস্যা হবে না, বা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো করে নিলাম এটাকে এভাবে। এবার আমি যেটা করব, পটলগুলো যেহেতু আর ধুয়ে নেওয়ার দরকার নেই, আমি একটা বাটিতে তুলে রাখছি এগুলোকে। আর এই যে বীজের যে অংশগুলো, ভেতরের যে অংশটা আর কি, সেটাও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটাকে পুর হিসেবে ব্যবহার করব, সাথে আরও কিছু উপকরণ দেবো, সেটা এখন দেখাবো যে মশলাটা আমি ঠিক কীভাবে এটাকে রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আলু, মাঝারি সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা দিলে কিন্তু এই ফিলিংটা অনেক বেশি মজাদার হয়। আলুটা দিলে কিন্তু বাইন্ডিংটাও বেশ ভালো হয়। তো আলুটা আমি দিয়ে দিয়েছি এখানে, আর একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আস্তে আস্তে না থেকে যায়, কারণ ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। তো করে নেওয়া হয়ে গেছে, ম্যাশ করে নিয়েছি আমি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ ছোট কুচি করে দিয়ে দিয়েছি। 2টা কাঁচামরিচ একদম ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, বিলিতি ধনিয়া পাতাটা আমি এখানে ব্যবহার করেছি। আধা চা চামচ পরিমাণে দিয়েছি লবণ, একেবারে সামান্য পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া, একই পরিমাপে দিয়েছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। এটা দিলে কিন্তু বেশ ভালো হবে, এই পুরটা খেতেও ভালো হবে আর উপরটা একটু মুচমুচেও হবে। আর টেস্ট ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দেবো আমি এখানে ডিম, একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিলাম। বেশি কিন্তু প্রয়োজন হবে না, একবারে কিন্তু পুরোটা দিয়ে দিতে যাবেন না, কারণ পুরোটা এখানে প্রয়োজন নেই। আর খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় এই যে পুরটা বানাচ্ছি এটা। সেক্ষেত্রে কিন্তু ওই যে ফিলিং হিসেবে ব্যবহার করব তখন কিন্তু ছুটে যাবে, বা ওই যে পটলগুলো আছে সেখান থেকে কিন্তু বের হয়ে যাবে। এই জন্য একটুখানি দেখে শুনে তারপর দিতে হবে, বেশি করে একবারই দেওয়া যাবে না। তো অর্ধেকটা পরিমাণে ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। এটা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখিয়ে নিলে আমার মনে হয় যে বেশি ভালো হবে। তো এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন, এটার ঘনত্ব হয়েছে ঠিক এইরকম, খুব বেশি নরম যেন হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম 1 টুকরো পটল। এবার এই পটলের মধ্যে এই পুরটাকে দিয়ে দিতে হবে, একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন আমি এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, আসলে একটু উঁচু করে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে আমি একটু উঁচু করে দিচ্ছি, কারণ এই যে পুরটা এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো ভেজে নেওয়ার পরে কিন্তু খুব ভালো হয় খেতে, এই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি। চাইলে পুরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য যেটা করতে পারেন, আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে, একটু বেশি হবে।
আমি দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করে দিয়ে উপরটা একটু সুন্দর করে সমান করে দিচ্ছি, ভাজার ক্ষেত্রে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে ভাজার পরে। তো এইভাবে করে আমি সবগুলো পটলের ভিতরে এখন ফিলিংগুলো দিয়ে দিচ্ছি। এই কাজটি করতে আমার খুব বেশি কঠিন মনে হয়নি, আর তাছাড়া এরকম মজাদার অথেন্টিক খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট করাই যায়, তবে খুব বেশি কষ্ট হয়েছে বলে আমার মনে হয়নি। আমি নিজে করেছি সেজন্য আমি বলতে পারছি যে খুব বেশি কষ্ট আমার হয়নি এই কাজটি করার ক্ষেত্রে। তো দেখতে দেখতে সবগুলো পটল কিন্তু আমি একইভাবে পুরো ভরে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা চুলায় বসিয়ে দিয়েছি আমি প্যান, এর মধ্যে দিয়ে দিলাম আমি 5 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এবার এক এক করে আমি পটলগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন ফিলিংয়ের যে অংশগুলো বা পুর যে দিয়েছি সেগুলো এভাবে করে নিচের দিকে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু এটা খুলে আসার কোনো চান্স থাকবে না, একদম ভালো করে কিন্তু আটকে যাবে, ভাজাও হয়ে যাবে আর ছুটেও আসবে না। যে কটা পটল একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে ধীরে ধীরে, কারণ পটলটা কাঁচা, সব কিছু এখানে কিন্তু কাঁচা, এগুলো কিন্তু একটু ভাজা হতে হবে, সেদ্ধ হতে হবে। তো সেই জন্য চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজবো। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশ ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা যেহেতু কমিয়ে রেখেছিলাম তাই একটু সময় লাগবে। তো দেখুন ঢাকনাটা তুলে আমি পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর অবশ্যই সরষের তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। সয়াবিন তেলেও করতে পারেন, তবে সরষের তেলে একটু বেশি ভালো হবে। তো উল্টে পাল্টে দিলাম, একটু জায়গা হয়েছে, এদিকে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টুকরো। এবার আমি এই পাশটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 4 মিনিটের মতো। যেহেতু চুলা আঁচটা কমিয়ে রেখেছিলাম 4 মিনিট লেগেছে, আর 4 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আমি। দেখুন অপর পাশটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে। পটলগুলো উল্টে একটু দেখাচ্ছি, দেখুন এই যে এরকম দাগ লেগে গেছে, তার মানে ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পটলের ভেতর থেকে সব কিছু বের করেই নিয়েছিলাম তাই ওই পাশটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ খুব বেশি পুরো না এখন আর ওইটা। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, পটলটা ভাজা হয়ে গেছে আর মুচমুচেও কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর খুব বেশি তেলে যেটা ভাজতে হবে তেমন কোনো কথা নেই, মাত্র 5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছিলাম, সেখান থেকে দেখুন ভেজেও তেল আছে এখন এখানে। তো এইভাবে করে কিন্তু আপনিও ভেজে নিতে পারেন। সবগুলো পটল আমি তুলে নিয়েছি, আর দেখুন ফাইনাল লুকটা মাশাআল্লাহ অসাধারণ। এটা চাইলে আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথে কি বলবো, এটা অসাধারণ লাগে। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, আমার কথা যদি বিশ্বাস না হয় বানিয়ে কিন্তু একদিন একটু খেয়ে দেখতে পারেন, সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আর পুরটা যদি একটু ঝাল ঝাল হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্টি হয় এটা খেতে। বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ, দেখলেন তো কতটা সহজে বানিয়ে নিয়েছি আমি পটলের এই ইউনিক রেসিপিটি। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু তেল পটলের রেসিপি। তেল পটলের এই রেসিপিটি হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন নেই, ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগে। বানিয়ে নেওয়াটা একেবারে সহজ এবং একবার এটা বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক, আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে পটল, এটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি আমি করে দেখাবো। তো একটু ভিন্নভাবে কেটে নিতে হয় এই রেসিপিটির জন্য পটলটাকে, তো সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এটাকে কাটবো। প্রথমে একটা পটল নিয়ে আমি ছুরির সাহায্যে এই যে খোসার উপরের যে অংশটা সেটাকে এইভাবে করে চেঁচে ফেলে দিচ্ছি। নর্মালি আমরা যেমনটা করি যে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিই তেমন করে কিন্তু কাটবো না, বা খোসাটাকেও আমি ছাড়িয়ে নেব না। খোসার উপরের অংশটাকে চেঁচে ফেলে দিয়ে এবার দুই পাশের মাথাটা আমি কেটে ফেলে দিচ্ছি। এইবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে এটাকে কেটে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন মাঝ বরাবর আমি একটা পাশ থেকে এভাবে করে কেটে নিলাম, এটা একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন এবার অপর যে পাশটা সেটাকে কিন্তু আর এই বরাবর কাটবো না, আমি এটার অপোজিটে কাটবো, বিপরীত দিক থেকে আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একেবারে বিপরীত দিক থেকে এভাবে করে কেটে নিলাম। দেখুন এটাও কিন্তু মাঝ বরাবরই আমি নিয়ে এসেছি। এবার একটু দেখে বুঝুন যে কেমন করে কেটেছি এটা। দেখুন এমন করে কেটে নিলে যেটা হবে যে পটলটা যেহেতু আস্ত থাকে, তো এইভাবে একটু কেটে নিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে একটু মশলাও ঢুকবে, খেতে ভালো হবে। তো আরও একটা পটল একইভাবে করে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন একটা পাশ থেকে ঠিক মাঝ বরাবর এইভাবে করে আমি 2 ভাগ করে নিয়েছি, অপর পাশটা থেকে আমি কিন্তু বিপরীত দিক থেকে আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি, এতে করে কিন্তু পটলটা ভেঙেও যাবে না। দেখুন ঠিক এইভাবে করে এগুলোকে আমি কেটে নিচ্ছি।
এই রেসিপিটার জন্য কিন্তু পটলটাকে একটু এভাবে ভিন্নভাবেই কেটে নেওয়া হয়, একটু ইউনিক, একটু আলাদা। তো এইভাবে করে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এবার ভালো মতো সবগুলো পটলকে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে একটা বাটিতে করে নিয়ে এসেছি। এবার এখানে একটু মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। যেহেতু প্রথমে ভেজে নিতে হবে, তো সেজন্য দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার এগুলোকে একটু মাখিয়ে নিতে হবে, হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি বাটিটা ধরে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পটলের গায়ে গায়ে লবণ আর হলুদের গুঁড়াটা লেগে যাবে ঠিকঠাক মতো। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল 1/3 কাপ পরিমাণে। এবার তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, আমি এক এক করে এখানে পটলগুলো সব দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। যেহেতু পটলটা আস্ত, তাই বারবার করে এটাকে ঘুরে ফিরে দিতে হবে, মানে একটু উল্টে পাল্টে দিতে হবে। সব দিক থেকে যেন ভালো মতো এটা ভেজে নেওয়া হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার মতো যদি সরষের তেলে রান্না করেন তবে কিন্তু এই রান্নার আসল যে টেস্টটা সেটা পাবেন, কারণ এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করে নেওয়া হয়। চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, আপনার ইচ্ছা। তবে সরষের তেলে করলে কিন্তু একদম অথেন্টিক সেই স্বাদটা পাওয়া যাবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি পটলগুলো। দেখুন কালারটা কেমন হয়েছে, একটু দাগ দাগ লেগে এসেছে, তার মানে পটলটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। মশলা এবং অন্যান্য উপকরণগুলোর যদি পরিমাণ ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর সুন্দর হবে, এবং একবার খেলে এর স্বাদ সহজেই ভুলতে পারবেন না। যেহেতু তেল পটল, তাই তেলের পরিমাণটা একটু বেশি। তো 1/3 কাপ দিয়েছিলাম প্রথমে। পটলটাকে ভেজে নেওয়ার পরে সেখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি আমি 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিতে হবে, সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি। খুব বেশি ভাজা যাবে না, দেখতে হবে যেন ওই যে জিরাটা দিয়েছি ওটা যেন পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু পানি ছাড়াই বেটে নিয়েছি, তবে পেঁয়াজের মধ্যে যে জুসটা থাকে সেটার জন্য কিন্তু দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কেমন একটু ছিটতে শুরু করে দিবে। সেজন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর দিতে হবে, মানে গরম তেলের মধ্যে এই পেঁয়াজটা একটু সাবধানে দিতে হবে। দিয়ে একটু নেড়েচেড়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে আদা বাটা, আধা চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো মতো একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। চুলা আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। একটু সময় ভাজা ভাজা করে নিলাম আমি। এরপর এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু পেস্ট করেছি খোসা সহই। তো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোর মধ্যে থাকা যে পানিটুকু সেটা কিন্তু আমি এক্সট্রা দিইনি, টমেটোর যে পানিটা সেটা। তো কষানোর একটা পর্যায়ে সেই পানিটা কিন্তু একটু কমে আসবে। দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ, 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখানে কোনো জিরার গুঁড়া আমি ব্যবহার করছি না, যেহেতু আস্ত জিরা দিয়েছিলাম সেজন্য। আর লবণ আর হলুদটা যেহেতু পটলটা ভাজার সময়ও দিয়েছিলাম একটু, তাই এখানে একটু বুঝে শুনে দিতে হবে, যেন আবার বেশি না হয়ে যায়। কম হলে হোক, একটু পরে আবার সেটা দেখে ঠিকঠাক করে নেওয়া যাবে, কিন্তু বেশি যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম বা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি। খুব বেশি পানি দিইনি, এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন কাঁচা মশলার কোনো গন্ধই থেকে না যায়। যেহেতু পেঁয়াজটাকেও বেটে দিয়েছি আর সব কিছুই দিয়েছি আমি এখানে, তো সেই জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কোনো গন্ধ থেকে না যায়। তো দেখুন একটা পর্যায়ে দেখা যাবে নাড়াচাড়া করতে করতে যে তেলটা কিন্তু আলাদা হয়ে এসেছে, দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, দিয়ে তারপর মশলার সাথে একটু নেড়েচেড়ে শুধু মিশিয়ে দিব। আমি খুব বেশি কষানোর বা নাড়াচাড়ার দরকার নেই, এখানে শুধু একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে পানি। অনেক বেশি পানি আমি এখানে দিচ্ছি না, শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি, কারণ এই যে পটলটা এটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো সেজন্য একটু সেদ্ধ কিন্তু হয়েই ছিল। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এই পানিটুকু দিয়ে কিন্তু জাল করতে হবে একটু চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে, কারণ যে পটলটা আমি একটু কাট লাগিয়েছি ওই দিক দিয়ে যেন মশলাটা ভালো মতো ঢোকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আগে থেকে তো একটু সেদ্ধ হয়েছিল, বাকিটা কিন্তু এখন হয়েই যাবে। তো নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়া হয়ে গেল। এটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে চিনি। এই চিনিটুকু কিন্তু চাইলে দিতেই পারেন,
টেস্টের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসবে, কারণ এখানে আমি দিয়েছি টমেটো বাটা। তো টমেটোটা বাটা দিয়েছি আমি, সেটা কিন্তু একটু হালকা একটু টক টক ভাব নিয়ে আসবে, তবে সেটা কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু এই চিনিটুকু আমি দিয়েছি একেবারেই সামান্য পরিমাণে। এটা দিলে কিন্তু দেখা যাবে যে মিষ্টি হবে না, তবে টেস্ট ভালো আসবে। দিয়ে মিশিয়ে দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করেছি। আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, কারণ এই যেই পটলগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু ভালো মতো ঠিকঠাক মতো একদম সেদ্ধ হয়ে গেছে, ভেতরে মশলাটা ঢুকেছে। আর দেখুন গ্রেভিটা কেমন হয়েছে। এবারে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আর কোনো প্রয়োজন নেই, যা দিয়েছিলাম যতটুকু অ্যারোমা দেওয়ার দিয়ে দিয়েছে। তো এইগুলোকে কিন্তু আমি তুলে নিলাম, শুধু শুধু নাড়াচাড়া করার সময় ঝামেলা করছে, এই জন্য আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ। এই মরিচটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার দিবে, সেজন্য নামানোর আগে এই মরিচটা এখানে দিয়ে দিতে পারেন, আমিও দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর একটু জাদুর ছোঁয়া দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে আর ভীষণ সুন্দর একটা সুগন্ধও বের হবে। তো গ্রেভিটার সাথে যেন একটু মিশে যায় সেজন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়াটা এই গ্রেভিটার সাথে। আর গ্রেভিটা দেখুন একবার, মাশাআল্লাহ কতটা সুন্দর আর একেবারে মাখো মাখো হয়েছে। এই রান্নাটা কিন্তু এমন মাখো মাখোই থাকে, খুব বেশি ঝোলের কিন্তু না এই রান্নাটা, এভাবেই খেতে এটা ভালো লাগে। এই গ্রেভিটা কিন্তু এখন ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার তেল পটল। এটা যে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। অসাধারণ একটা রেসিপি, একেবারে কম ঝামেলায় অল্প উপকরণে অসাধারণ একটা মজাদার রেসিপি। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।